চীন নির্মাণ করছে এক ওয়াটার বম্ব, এক অকল্পনীয় প্রকৌশল মার্ভেল ইয়াললুং চাঙ্গো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যা বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলোর একটি। এই নদী দেবী দোরজে ফাগমুর দেহের প্রতিনিধিত্ব করে। পুরাণ অনুসারে এই নদীটিকে সৃষ্টির দেবতা ব্রহ্মার পুত্র হিসেবে বিবেচনা করা হয়। এই ইয়াললুং সাংপো, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল প্রদেশ, আসাম আর বাংলাদেশের জন্য এক মহাপ্রাণবন্ত উৎস। এই নদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কোটি কোটি মানুষের জীবন, জীবিকা, কৃষি আর সংস্কৃতি। বর্ষাকালে চীন যদি বাঁধ থেকে অতিরিক্ত জল ছেড়ে দেয়, তাহলে অরুণাচল, আসাম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভয়াবহ বন্যা হতে পারে। প্রশ্ন হলো, এই উন্নয়নের নামে তৈরি হওয়া দানবাকৃতির বাঁধ কি ভারত ও বাংলাদেশের জন্য ডেকে আনছে পরিবেশগত, কৌশলগত দুঃস্বপ্ন? ইয়াললুং সাংপো নদীর উৎপত্তিস্থল হল হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে অবস্থিত চেমায়ুংডুং হিমবাহে। এই হিমবাহটি আংশি হিমবাহ নামেও পরিচিত। এই হিমবাহ থেকে ইয়াললুং সাংপো নদের উৎপত্তি। তিব্বতে এই নদ সাংপো নামে পরিচিত, যার অর্থ পরিশোধক। চীন দেশে এই নদ ইয়াললুং জাংবো নামে পরিচিত। ভারতে, বিশেষ করে অরুণাচল প্রদেশে এই নদ দিয়ং বা শিয়াং নামে পরিচিত। আসামে এই নদ ব্রহ্মপুত্র নামে পরিচিত। এই ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত্য। এই ব্রহ্মপুত্র নামটি এই নদের ভারতীয় নাম। এই ব্রহ্মপুত্র নামটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ ব্রহ্মার পুত্র। এই নদীটিকে সৃষ্টির দেবতা ব্রহ্মার পুত্র হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ যমুনা নদী নামে পরিচিত। বাংলাদেশে যমুনা নদী পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়ে এবং পরে এই নদ মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে অবশেষে এই ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। কিন্তু চীন ইয়াললুং সাংপো নদীর উপরে নির্মাণ করছে একটি বিশাল বাঁধ, যা ওয়াটার বম্ব নামে পরিচিত। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের কাছাকাছি চীনের সিগাতসে এলাকায় ইয়াললুং সাংপো নদীর বাঁধ নির্মাণ হচ্ছে মেডগ অঞ্চলে, যেখানে নদী 2900 মিটার উচ্চতা থেকে হঠাৎ নিচে নেমে আসে, ফলে শক্তিশালী জলপ্রবাহ তৈরি হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিংচি এলাকায় এই বাঁধ নির্মাণ হবে। এই বাঁধটি মোটকো জলবিদ্যুৎ কেন্দ্র নামেও পরিচিত। এই বাঁধ গ্রেট বেন্ড নামক স্থানে অবস্থিত, যেখানে নদটি একটি তীক্ষ্ণ ইউ আকৃতির বাঁক নিয়ে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে। এই বাঁধটি ভারতের সীমান্তের কাছাকাছি, বিশেষ করে অরুণাচল প্রদেশের শিয়াং জেলার কাছাকাছি নির্মিত হচ্ছে। বাঁধটি অরুণাচল প্রদেশ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। 2020 সালের নভেম্বরে পাওয়ার চাইনার চেয়ারম্যান জলবিদ্যুৎ প্রকল্প শুরু করার ঘোষণা দেন। 2024 সালের ডিসেম্বরে চীন ইয়াললুং সাংপোতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ হিসেবে নির্মিত মেডগ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে, যার মূল্য প্রায় 167 বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত হচ্ছে। 19 জুলাই 2025 তারিখে ইয়াললুং সাংপো জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়। 2030 সালের পরে বাঁধটি কার্যকর হবে। যে বাঁধ নির্মাণ হচ্ছে তা প্রায় 339 মিটার উঁচু, যা বিশ্বের উচ্চতম কাঠামোগুলোর একটি। এর দৈর্ঘ্য প্রায় 700 মিটার। এই বাঁধটির জল ধারণ ক্ষমতা বিশাল, আনুমানিক 2 বিলিয়ন কিউবিক মিটার। যদি এই পরিমাণ জল একটি সমতল এলাকায় ছড়িয়ে দেওয়া হয়, তবে এটি 1 মিটার গভীরতায় প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় দ্বিগুণ জুড়ে ফেলতে পারে। অর্থাৎ গোটা বাংলাদেশের দ্বিগুণ এলাকা জলের তলায় চলে যেতে পারে। এবং এই নদীটি উচ্চ অববাহিকা থেকে আসার ফলে প্রচুর জল নিষ্কাশন হয়। এছাড়াও নদীর তলদেশে পলি জমার কারণেও নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়, যা বন্যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। তবে ব্রহ্মপুত্র একটি নদী নয়। মোটামুটিভাবে বলা যায়, নদ এবং নদীর মধ্যে প্রধান পার্থক্য হলো, নদী সাধারণত মেয়েদের নামে নামকরণ করা হয় এবং এদের শাখা থাকে। অন্যদিকে নদ সাধারণত পুরুষবাচক শব্দ, এদের শাখা থাকে না। মনে হচ্ছে বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি, ফিরে আসা যাক মূল বিষয়ে। কিন্তু এই প্রকল্প কেন এত আলোচিত? এই ইয়াললুং সাংপো প্রকল্পকে কেন ওয়াটার বম্ব বলা হচ্ছে? তার মূল কারণ, এই বাঁধ ভারত ও বাংলাদেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। চলুন সেসব ঝুঁকি নিয়ে আলোচনা করি। যেখানে বাঁধ নির্মাণ হচ্ছে, ইয়াললুং সাংপো নদীর বাঁধ এলাকাটি ভূমিকম্প প্রবণ এবং এখানে ভূমিধস, হিমবাহ জলধারা বিস্ফোরণ এবং প্রবল ঝড় বৃষ্টির ঝুঁকি রয়েছে। ভূমিকম্পের কারণে বাঁধের ক্ষতি হতে পারে, যা নিম্নধারার অঞ্চলে বসবাসকারী, আমি বলতে চাইছি আসাম, বাংলাদেশের মানুষের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।
ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বাঁধের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা এই অঞ্চলে বাঁধ নির্মাণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে 2024 সালের একটি বড় ভূমিকম্পের পর, যা এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই বাঁধের মাধ্যমে চীন ভারতের জল নিরাপত্তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যা ভারতের জন্য কৌশলগত চাপ সৃষ্টি করবে। ইয়ারলুং সাংপো নদী তিব্বত থেকে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে প্রবাহিত হয়। চীনের এই বাঁধ নির্মাণের ফলে ভারত ও বাংলাদেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। ব্রহ্মপুত্রের উৎসে নিয়ন্ত্রণ চীনের হাতে থাকা মানে ভারত ও বাংলাদেশের উপর জলঅস্ত্র বা ওয়াটার রিফেনিজম প্রয়োগের সুযোগ থাকছে। উত্তেজনার সময় চীন জলের প্রবাহ কমিয়ে বা বাড়িয়ে ভারত ও বাংলাদেশকে চাপে ফেলতে পারে। চীন ভারত সীমান্ত উত্তেজনা এই ভয়কে আরও বাড়িয়ে তোলে। তার কারণ চীন যদি বাঁধের মাধ্যমে জল আটকে রাখে, তাহলে যখন বৃষ্টি কম থাকে সেই সময়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট হাওরের কৃষি সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। লক্ষ লক্ষ মানুষের খাদ্য জীবিকা হুমকিতে পড়বে। নদীর প্রবাহ কমে গেলে সমুদ্রের লবণাক্ত জল দেশের অভ্যন্তরে আরও গভীরে ঢুকবে। আবার বর্ষাকালে চীন যদি বাঁধ থেকে অতিরিক্ত জল ছেড়ে দেয়, তাহলে ভারতের অরুণাচল ও আসামে এবং বাংলাদেশে ভয়াবহ বন্যা হতে পারে। এর ফলে লাখ লাখ মানুষের জীবন ও সম্পত্তির জন্য ভয়াবহ পরিবেশ সৃষ্টি হতে পারে। ইয়ারলুং সাংপো নদীর গিরিখাত অঞ্চলটি পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল। বাঁধ নির্মাণের ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। ইয়ারলুং সাংপো গিরিখাত অঞ্চলটি হিমালয়ের ঢালে অবস্থিত এবং এখানে বিরল প্রজাতির প্রাণী যেমন তুষার চিতা, তিব্বতীয় হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি ও মাছের আবাস রয়েছে। বাঁধ নির্মাণের ফলে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হবে, যা জলজ প্রাণীদের প্রজনন ও বেঁচে থাকার জন্য হুমকির সৃষ্টি করবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিবেশের উপরও স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ভারতের তিস্তা নদীতে বাঁধ নির্মাণের ফলে সিকিমে ভূমিধস এবং পরিবেশগত ক্ষতি বেড়েছে বলে ধরা হয়। ইয়ারলুং সাংপোতে বাঁধ নির্মিত হলে অরুণাচল প্রদেশ ও তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিধস এবং ভূমিকম্পের ঝুঁকি বাড়তে পারে, যা স্থানীয় জনগোষ্ঠী ও প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি। লক্ষ লক্ষ কৃষি জমি, বিশেষ করে আসামে ও বাংলাদেশে সেচের জলের অভাবে পড়তে পারে। খাদ্য নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে। তাছাড়া লবণাক্ত জল কৃষি জমিতে প্রবেশ করলে লবণাক্ত জমি ফসল উৎপাদনে অনুপযোগী হয়ে পড়বে। খাদ্য উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে শহর ও গ্রামে পানীয় জলের উৎস শুকিয়ে যেতে পারে। উপকূলীয় ও নিম্নাঞ্চলে লক্ষ লক্ষ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের উৎস কমে যাবে। এই বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাস্থ্য, মাছের প্রজনন, জলজ প্রাণীর বাসস্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবনের মতোই এখানেও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়বে। তাছাড়া চীনের বাঁধ যদি নদীর প্রবাহ রোধ করে, তাহলে ভারতীয় ও বাংলাদেশে খরা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পলি নদীর তলদেশ ভরাট করে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং উর্বরতা বজায় রাখে। পলি কমে যাওয়া মানে নদীর তলদেশ উঁচু হওয়া, নদীর গতিপথ পরিবর্তন এবং নদীর ভাঙন বৃদ্ধি। বাংলাদেশেও এর প্রভাব মারাত্মক আকার ধারণ করবে। এর ফলে মৎস্য সম্পদ ধ্বংস হবে, মিঠা পানির মাছের প্রজনন ও আবাসস্থল নষ্ট হবে, মৎস্যজীবীদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে বাঁধ বিষয়ক তথ্য চাওয়া হলেও নীরবতা বজায় রেখেছে চীন। ভারত ও চীনের মধ্যে এখনও জলচুক্তি নেই। বাংলাদেশের সঙ্গে কিছু তথ্য ভাগাভাগি হলেও সেটা পর্যাপ্ত নয়। ফলে দক্ষিণ এশিয়ার জলরাজনীতি এখন একটি নতুন সংঘর্ষের দিকে। তবে এই নিয়ে চীন দাবি করে যে এটি একটি রান অফ দ্য রিভার প্রকল্প, যার অর্থ তারা সমস্ত জল আটকাবে না, শুধু একটি অংশ ডাইভার্ট করবে বিদ্যুৎ উৎপাদনের জন্য। তারা বলে ইয়ারলুং সাংপো নদীর গিরিখাত অঞ্চলটি প্রচুর জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রাখে, কারণ এটি বিশ্বের গভীরতম গিরিখাত এবং নদীর প্রবাহ অত্যন্ত শক্তিশালী। চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি গ্রাহক দেশগুলির মধ্যে একটি। জলবিদ্যুৎকে তার কার্বন নির্গমন কমানোর কৌশলের অংশ হিসেবে দেখে। কার্বন নির্গমন বলতে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডলে নির্গত হওয়াকে বোঝায়। এই গ্যাসগুলো মূলত জ্বালানি পোড়ানো, গাড়ি চালানো, কারখানার কাজ বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়। তাদের লক্ষ্য 2030 সালের আগে কার্বন নির্গমন কমানো এবং 2060 সাল পর্যন্ত কার্বন নির্গমন প্রায় বন্ধ করা। চীন তার কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে জলবিদ্যুৎকে একটি পরিচ্ছন্ন জ্বালানি উৎস হিসেবে বিবেচনা করে। ইয়ারলুং সাংপোতে বাঁধ নির্মাণের মাধ্যমে চীন কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখতে চায়। আর উৎপাদিত বিদ্যুৎ তিব্বতের স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি চীনের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে, যা চীনের জ্বালানি চাহিদা মেটাতে এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে চীনের থ্রি গর্জেস বাঁধ,
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, যা প্রায় 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। তবে ইয়ারলুং সাংপোতে প্রস্তাবিত বাঁধ মেদক বাঁধ এর ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়েও বেশি। ইয়ারলুং সাংপো নদীতে নির্মিতব্য মেদক জলবিদ্যুৎ প্রকল্প মেদক হাইড্রো পাওয়ার স্টেশন সম্পন্ন হলে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে। এই প্রকল্পটির ক্ষমতা হবে 60,000 মেগাওয়াট এবং এটি বছরে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করবে। এক বছরে এই বিদ্যুৎ দিয়ে গোটা ভারত চললে ভারত 2.5 মাস চলবে, এতটাই বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে তারা ধারণা করছে। তাছাড়া তারা বলে চীনের উত্তরাঞ্চল, বিশেষ করে বেজিং ও তিয়ানজিনের মতো শহরগুলি জলের তীব্র সংকটের সম্মুখীন। ইয়ারলুং সাংপো নদী থেকে জল সরবরাহের মাধ্যমে চীন তার উত্তরাঞ্চলে জলের ঘাটতি পূরণ করতে চায়। পাশাপাশি তারা অর্থনৈতিক উন্নয়নের কথাও বলছে। তিব্বত মালভূমি অর্থনৈতিকভাবে চীনের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে। ইয়ারলুং সাংপোতে বাঁধ নির্মাণ তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখতে পারে। চীনের বক্তব্য অনুসারে পরিষ্কার বোঝা যাচ্ছে চীন উন্নয়নের জন্য তারা এই কাজটি করছে। কিন্তু এত প্রশ্ন কেন উঠছে? এটা কি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এতে রয়েছে কৌশলগত ভূরাজনৈতিক উদ্দেশ্য? মূল সমস্যা হলো অস্বচ্ছতা ও তথ্য শেয়ারিং এর অভাব। চীন বাঁধের অপারেশনাল প্ল্যান, কতটা জল ছাড়বে বা বন্যার সময় কতটা জল আটকাবে বা ছাড়বে, এসব নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে ভারত ও বাংলাদেশের সাথে শেয়ার করে না। এই অনিশ্চয়তায় আতঙ্ক ও ঝুঁকি বাড়ায়। তাছাড়া চীন আন্তর্জাতিক আইন এড়িয়ে চলে। চীন জাতিসংঘের জলপথ কনভেনশন স্বাক্ষর করেনি, যা ট্রান্সবাউন্ডারি নদীতে ন্যায্য ও চুক্তিসঙ্গত ব্যবহার, ক্ষতি না করা এবং তথ্য বিনিময়ের নীতিগুলো বাধ্যতামূলক করে। ভারতও স্বাক্ষর করেনি, তবে বাংলাদেশ করেছে। চীনের এই স্বাধীন নীতি অবলম্বনে এই আইনি ফ্রেমওয়ার্কের বাইরে তাদের কাজ করতে দেয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন চীন এই বাঁধকে দক্ষিণ এশিয়ার তার প্রভাব বিস্তার ও ভারতকে চাপে রাখার একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে এই ঝুঁকি মোকাবিলার উপায় কি? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পাল্টা একটি বাঁধ নির্মাণ করার কথা বলেছেন। তবে শুধু বাঁধ নির্মাণ করলে কি সমাধান সম্ভব? তবে চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে জলবন্টন ও বাঁধ ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ আলোচনা জরুরি। ত্রিপক্ষীয় চুক্তি এই সমস্যা সমাধানে সহায়ক হতে পারে। তাছাড়া ভারত ও বাংলাদেশের সাথে চীনের বাঁধের রিয়েল টাইম হাইড্রোলজিক্যাল ডেটা বা জলপ্রবাহ বা স্তর শেয়ার করা জরুরি। শুধু জরুরি নয়, আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি দরকার। এতে পূর্বাভাস দেওয়া ও প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। তাছাড়া জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে চীনের উপর চাপ সৃষ্টি করা যেতে পারে, যাতে স্বচ্ছতা বজায় রাখে এবং সঠিক তথ্য চীন দেয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা দরকার। এর ফলে ভারত ও বাংলাদেশকে চীনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে সহায়তা করবে। ভারত ও বাংলাদেশকে যৌথভাবে ও আলাদাভাবে চীনের সাথে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। ঝুঁকিগুলো নিয়ে নিয়মিত আলোচনা করার প্রয়োজন আছে। এর পাশাপাশি ভারত ও বাংলাদেশকে শুষ্ক মৌসুমে কম প্রবাহ ও লবণাক্ততার সাথে খাপ খাওয়ানোর জন্য বিনিয়োগ বাড়াতে হবে। জল সংরক্ষণ, দক্ষ সেচ, লবণ সহ্য করতে পারে এমন ফসলের গবেষণা করতে হবে। বিকল্প জল উৎস অনুসন্ধান, বন্যা পূর্বাভাস ব্যবস্থা শক্তিশালীকরণ করার দরকার আছে। সমগ্র ব্রহ্মপুত্র অববাহিকায় সমস্ত বাঁধের ক্রমবর্ধমান প্রভাব বোঝার জন্য একটি বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন আছে, বা একে আমরা বলতে পারি বেসিন ওয়াইড স্টাডির প্রয়োজন আছে। বেসিন ওয়াইড স্টাডি বলতে সাধারণত একটি নদীর সামগ্রিক পরিবেশগত, হাইড্রোলজিক্যাল, সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলির বিস্তৃত গবেষণাকে বোঝায়। ইয়ারলুং সাংপো বা ব্রহ্মপুত্র নদী বেসিনের প্রেক্ষিতে এই ধরনের গবেষণা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত জলের প্রবাহ, জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানব কার্যকলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা বিশ্লেষণ করে বোঝার প্রয়োজন আছে। চীনের বাঁধ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কৃষি, পরিবেশ ও অর্থনীতির সাথে জড়িত একটি জটিল বিষয়। আমাদের প্রয়োজন সচেতনতা, কূটনীতি এবং বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা। ইয়ারলুং সাংপো বাঁধ শুধু একটি প্রকৌশল কীর্তি নয়, এটি ভারতের উত্তর পূর্ব ও বাংলাদেশের সমগ্র উত্তর ও মধ্যাঞ্চলের কোটি কোটি মানুষের ভবিষ্যতের উপর ঝুলন্ত এক খড়গ। এর প্রভাব হবে সুদূর প্রসারী। পরিবেশ ধ্বংস, কৃষি বিপর্যয়, জলবায়ু উদ্বাস্তু সৃষ্টি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নাড়িয়ে দিতে পারে। চীনের উন্নয়নের অধিকার আছে, কিন্তু তা যেন অন্য দেশের অস্তিত্বের অধিকারের উপর আঘাত না হানে। জলবন্টন নিয়ে অস্পষ্টতা ও একতরফা সিদ্ধান্ত শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। ভারত ও বাংলাদেশের উচিত একসাথে কণ্ঠ দিয়ে চীনের কাছে স্বচ্ছতা, সহযোগিতা এবং ব্রহ্মপুত্রের টেকসই ব্যবস্থাপনার দাবি জানানো। এই নদী আমাদের সবার, এর ভাগ্য আমাদের সবার হাতেই।